গ্রামের নাম শান্তিপুর। একটা ঘুমন্ত গ্রাম, যেন সময় থেমে আছে এখানে। বাইরে থেকে দেখলে মনে হবে গাছগাছালিতে ঘেরা শান্ত একটা গ্রাম, যেখানে দিনের শেষে মানুষ মাঠ থেকে ঘরে ফিরে আসে, চায়ের দোকানে আড্ডা জমে, আর সন্ধ্যা নামলেই পুরো গ্রাম ঢেকে যায় নিস্তব্ধতায়। কিন্তু এই নিস্তব্ধতার নিচে শান্তি নয়, রয়েছে এক চাপা আতঙ্ক। এই গ্রামের ভেতরে লুকিয়ে আছে শতাব্দী কিছু পুরনো অপ্রকাশিত গোপন ইতিহাস, কিছু দুঃখ, কিছু অভিশাপ, আর কিছু আত্মা যারা এখনো নিস্তার পায়নি। গ্রামের শ্মশানটি, যেটা গ্রামের থেকে একটু দূরে বটগাছের ছাওয়ায় ঢাকা, সেখানে প্রজন্মের পর প্রজন্ম ধরে থাকে একজন ডোম। মানুষ মরলেই তাকে পোড়ানোর কাজ করতে হতো। সে কারো আপন ছিল না, কারো ঘরের লোক নয়, ছিল শুধু দায়িত্বে বাঁধা। মৃত্যুর পর মানুষকে মুক্তি দেওয়াই যেন তার কাজ হয়ে দাঁড়িয়েছে। কিন্তু একদিন মৃত্যু এসে তাকে ছুঁয়ে যায়, আর ঠিক তখনই শুরু হয় এক অশুভ চক্র। এই, তুই গতবার ওই যে হন্টেড বাড়ির গল্প বললি না, তাতে ভূত না থাকলেও হার্ট অ্যাটাক নিশ্চিত ছিল রে। হ্যাঁ, ভয়তে তো চেহারাটা দেখার মতো ছিল। চোখ দুটো যেন কেমন ছাগলের মতো বড় বড় হয়ে গিয়েছিল। এসব ভূতের গল্পে ভয় পাওয়াটা এখন পুরনো কথা, বুঝলি? এখন তো সবই সায়েন্স, বুঝেছিস? ভয় না পাওয়া লোক দেখা তো দেখি। ভূত একবার সামনাসামনি দাঁড়া, তখন বুঝবি কার কাঁপুনি ধরে। সকলে নিজেদের মধ্যে গল্প গুজব করতেই ব্যস্ত। ঠিক সেই সময় দোকানের সামনে দৌড়ে এলো পচা। সে থমকে দাঁড়ায়। তাকে এইভাবে আসতে দেখে সবাই চুপ হয়ে তাকিয়ে থাকে তার দিকে। সবাই তাড়াতাড়ি চল, শ্মশানের ধারে যে ডোম থাকে না, সে মারা গিয়েছে। সাতকুলে যার কেউ নেই, একা পড়ে রয়েছে মেঝেতে। কেউ ওই দিকে যেতেও চাইছে না। পচার মুখে কথাটা শুনে সবাই একে অপরের মুখ চাওয়াচাই করতে থাকে। সুমনের চোখে মুখে অস্বস্তি, বিজনের ঠোঁট শুকিয়ে এসেছে। তপু ধীরে ধীরে মাথা ঘুরিয়ে তাকায় রাহুলের দিকে। হাসির বদলে সবাই চুপচাপ, যেন কিছু অজানা ভয় তাদের গলা টিপে ধরেছে। বৃষ্টি পড়ছে টিপ টিপ করে, আকাশে গর্জন। চারজন ছেলে সহ কয়েকজন গ্রামের লোক মিলে গেল সেই কুঁড়ে ঘরে। ঘরের সামনে একটা পাকা চৌদাল, চৌদালে শুয়ে আছে সেই ডোম। তার চোখ দুটো খোলা, কিন্তু শরীরে প্রাণ নেই। শরীরটা একেবারে ঠান্ডা। রঘু খুড়ো বলে উঠলেন, ওরে, এইভাবে মরাটাকে ফেলে রাখা যাবে না রে, পোড়াতে হবে আজই। কি বলছোটা কি খুড়ো? এই বৃষ্টি মাথায় নিয়ে কি করব? আর এদিকে রাত 9টা বাজে। না রে বাবা, এইভাবে মরাটা পড়ে থাকলে ওটার যে দোষ লাগবে। এত রাতে আর দোষ গুণের কথা বলো না তো। মাথার ওপর জল জল বৃষ্টি পড়ছে। এখন এই সময় কাঠ জোগাড় করা অনেকটা হ্যাপা। কে করবে শুনি? বাহ, মানুষটা এতদিন ধরে সবার দাহ কার্য করে এলো, আর আজ তার দাহ কার্য করার কোনো লোক নেই। কি কপাল! আরে খুড়ো, তুমি ভুল বুঝছো। তপু বলতে চাচ্ছে, এখন এত রাতে কি করবে তুমি? আর বৃষ্টি হচ্ছে। এমনিতে শ্মশানের ছাউনি আছে, কিন্তু কাঠকুটো
প্যাকাটি এই সমস্ত কিছু জোগাড় করা যে চাপের হয়ে যাবে। আর এদিকে আমরা চারজন ছাড়া তো আর কাউকেই দেখছি না, সবাই তো বাড়ির দিকে রওনা দিয়েছে। তবু সকাল হলে না হয় দু চারজনকে পাওয়া যেত। তাই বলি কি, সকালেই না হয় মরাটাকে পোড়ানো যাবে। এখন বাড়ি চলো। না রে, মরা মানুষ এভাবে ফেলে রাখা যায় না, ওর আত্মা শান্তি পাবে না। তার উপর শরীরটা এইভাবে পড়ে থাকলে কোনো অশুভ শক্তি শরীরটার ওপর অধিকার দখল করবে। সবার মত এক নয়, কারো মুখে সাহস, কারো মুখে আতঙ্ক। খুড়ো বারবার বলছিলেন, মরা মানুষ এভাবে পড়ে থাকলে ওর আত্মা ঘুরে বেড়াবে, যা গ্রামের পক্ষে মোটেও ভালো হবে না। কিন্তু ততক্ষণে বৃষ্টিটা অনেকটা বেড়ে গিয়েছে। কাঁচা রাস্তাটা একেবারে পিছলে, দূরে বিদ্যুতের খুঁটির আলো দপদপ করছে। কাঠ জোগাড় করা অসম্ভব, আর ভিজে কাঠে আগুন ধরবে না, এটা সবাই জানে। না, এই অবস্থায় কিছুই করার নেই। আজকের মতো যা হবার হয়ে গেছে, কাল সকালেই না হয় পোড়াবো। সুমন, তপু, বিজন কেউ কিছু বলে না। খুড়োর চোখে অস্বস্তি। তিনি শেষবার ডোমের মৃতদেহটার দিকে তাকান। শুয়ে রয়েছে সে, গা থেকে কেমন একটা গন্ধ বের হচ্ছে। ঠান্ডা দেহটা যেন আকাশের গর্জনে আরেকবার কেঁপে উঠল। একজন চুপচাপ এগিয়ে গিয়ে দরজাটা বন্ধ করে দিল। মৃদু একটা কট করে শব্দ হলো, তারপর এক টুকরো কাঠ ঠেলে দেওয়া হলো দরজার সামনে, যেন কেউ ভেতর থেকে বেরোতে না পারে। ঝরঝর করে বৃষ্টি পড়ছে এখনো। চারিপাশে শুধু জলের শব্দ আর দূরে শেয়ালের কান্না। চার বন্ধু কেউ পেছনে তাকায় না, তাদের পায়ের শব্দ কাদায় থপথপ করছে। কুঁড়ে ঘরের ভেতরে একটা নিঃশব্দ অন্ধকার জল বাজছে। রাত তখন 11টা। বিজন রাতে গভীর ঘুমে আচ্ছন্ন। হঠাৎ একটা পচা দুর্গন্ধযুক্ত হাওয়া যেন তার ঘরের মধ্যে প্রবেশ করে। ঘুমন্ত বিজনের নাকটা কুঁচকে যায়। সে ঘুমের মধ্যেই একটু কাশে। নিঃশ্বাস নিতেই গন্ধটা আরো প্রবলভাবে তার গলা চেপে ধরে। ধাক্কা খেয়ে জেগে উঠে বসে বিজন। উফ, কি গন্ধ রে বাবা, কিছু পচেছে নাকি? হঠাৎ সে জানালাটার দিকে তাকায়। হালকা বিদ্যুতের আলোয় দেখা গেল একটা ছায়া মূর্তি জালনার রড ধরে দাঁড়িয়ে আছে। চেহারাটা অস্পষ্ট, মুখটা অন্ধকারে ঢাকা, মাথা কুচু, তবে চোখ দুটো জ্বলছে রক্ত লাল আগুনের মতো। এই, কে ওখানে? কে তুমি? কে ওখানে? বলো বলছি, এত রাতে ভয় দেখাচ্ছ নাকি? বিজনের পর এক পা করে এগিয়ে গেল জানলাটার দিকে, আর সেদিকে এগোতেই এক ঝটকায় ছায়াটা সরে যায়। জানলা থেকে কোনো শব্দ নেই, শুধু জানলার কপাট হালকা দুলছে। বিজন গিয়ে দেখলো বাইরের কোথাও কেউ নেই, শুধুই অন্ধকার। সকাল হতে না হতেই সবাই এসে ভিড় জমিয়েছে শ্মশানের ধারে সেই কুঠিরে, যেখানে কাল রাতে ডোম মারা গেছে। কেউ দরজা খুলতে সাহস পাচ্ছে না। সবাই যেন কিছু একটা দেখে ভয়ে পিছিয়ে আসছে। কি হলো? এইখানেই দাঁড়িয়ে থাকবি নাকি এখনো? দরজাটা খোল, ভেতরে চল। মরাটা মনে হয় বাসি হয়ে গেছে। ও খুড়ো, আমি দরজা খুলতে পারবো না,
তুমি খোলো। কেন রে, কি হলো? ওই দেখো, এখানে এত রক্ত এনে কেন? সর্বনাশ করেছে, নিশ্চয়ই ভেতরে কোনো শেয়ালের দল ঢুকেছে। ইস, কি সর্বনাশটাই না হলো। তাড়াতাড়ি দরজাটা খোলো সবাই। সবাই ভাবলো মরাটা সারা রাত পড়েছিল, আর সেই সুযোগে শেয়ালের দল ঘরে প্রবেশ করেছে আর হয়তো শরীরটা ছিঁড়ে খেয়েছে। কিন্তু সবাই যখন দরজা খুলে ভিতরে গেল, সকলে নির্বাক হয়ে গেল। চৌদাল ফাঁকা, ঘরের দরজাটা এখনো বাইরে থেকে বন্ধ, কিন্তু ডোমের দেহ নেই। এই চৌদাল ফাঁকা কেন? মরাটা তো কাল এখানেই ছিল। এই এই দরজা তো বন্ধই ছিল রে, তাহলে মরাটা গেল কোথায়? বলছিলাম, কেউ কি কিছু দেখেছো রাতে? রাতে মনে হয় এখানে কেউ এসেছিল। কেউ উত্তরে সাড়া দেয় না। সবাই চুপ করে ভেতরের দৃশ্য দেখতে দেখতে স্তব্ধ হয়ে যায়। ঘরের ছাদ ফাটা, সেই ফাটল থেকে সূর্যের আলো ঘরে এসে পড়েছে, আর নিচের মেঝেতে পচা রক্তের দাগ শুকিয়ে গাঢ় লাল বর্ণ ধারণ করেছে। এর মানে মরাটা মনে হয় নিজে নিজে চলে গেছে। আরে, ওর শরীর এখন কোনো মানুষের শরীর নয়, ওটা কোনো পিশাচ দখল করেছে। সেই থেকে কি সমস্ত ফালতু কথা বলছো খুড়ো? আমার মনে হয় কি ডোম কালকে মরেনি, ঘর বন্ধ দেখে ছাদ ভেঙে বেরিয়েছে। এই চলো সবাই, ঘরে ফিরে চলো। ঠিক তখনই একটা ঠান্ডা হাওয়া বইল চারপাশে, ঠান্ডা হাড় কাঁপানো হাওয়া। চারিদিকে শুধু কাকের কান্না আর বৃষ্টি পড়া জমা কাদার সোনা গন্ধ। রাহুল, সুমন, বিজন আর তপু বসে আছে চুপচাপ। চা এসে গেছে, কিন্তু কেউই খায় না। কারোর চোখে ঘুম নেই, কথাও নেই, শুধু একটা চাপা দুঃস্বপ্ন যেন সকলকে ঘিরে ধরে রেখেছে। ভাই, সারাটা দিন গায়ে কাটা দিচ্ছে রে। ওই ঘরটায় যা দেখেছি কোনোভাবেই তা ভুলতে পারছি না। ঘরের ছাদ ফাটা, মেঝেতে রক্ত, জানি না ওটা কি। কিন্তু কেউ মানুষ হলে ছাদ ফাটিয়ে বের হয় না ভাই। আর ঠিক তখনই দোকানের এক কোণে বসেছিলেন নেপাল কাকা। তিনি বলে উঠলেন, আজ সকালে আমাগো পাড়ার ৩-৪টা কুকুর মইরা পইরা ছিল। একটার গলা তো সেরা, আর একটার পেট কাটা। কেউ জানি কামড়ায় সিরা হারাইছে। গত ৩ দিনে ৩টা ছাগল, 2টো গরু আর মুরগি গায়েব। লোকেরা বলে কেউ চুরি করে খেয়ে নিয়ে যাচ্ছে, কিন্তু চোর কি মেরে ছিঁড়ে খায়? ও ফিরে এসেছে, কেউ দেখেনি, কিন্তু আমি দেখেছি। সবসময়ও আশেপাশেই থাকে আমাদের। সবাই শোনো, আজ রাতের মধ্যেই ব্যবস্থা নিতে হবে, কাল সকাল হতে দিলে চলবে না। ওটা এখনো এখানেই আছে, কিন্তু কাল পর্যন্ত অপেক্ষা করতে গেলে অনেক দেরি হয়ে যাবে। ওটা ভূত হোক কিংবা চোর হোক, আজ নজর রাখতে হবে। কথাটা শেষ হতে না হতেই দোকানের আলোটা আবার কেঁপে বন্ধ হয়ে গেল। চারিপাশটা ঘুটঘুটে অন্ধকার হয়ে পড়ল। কেউ খেয়াল করলো না, অলক্ষিত একজন গাছের তলা থেকে দোকানের পিছনে চলে গেল। তখন রাত 10টা। 4 বন্ধু রাহুল, সুমন, তপু আর বিজন, আর তাদের সঙ্গে বৃদ্ধ, সবার হাতে টর্চ, কিন্তু আলো যেন কিছুতেই দূরে পৌঁছাচ্ছে না। বাতাসে আবার সেই পচা দুর্গন্ধ, আগের থেকে অনেক বেশি, যা গা গুড়িয়ে উঠছে। পুরো কাপা কাপা গলায় বলে উঠল,
শুনে রাখ, ও এখন মানুষ নয়, ও ছিল ডোম। এখন শরীরটা দখল করেছে কোনো পিশাচ। আমি আমি তাহলে যেটা দেখেছি সেটা পিশাচ। যদিও ভূত পিশাচ বলতে কিছুই হয় না, কিন্তু ওই পিশাচটাই যদি হয় তাহলে আমরা কি করব খুড়ো? খুড়ো কোনো উত্তর দিলেন না। কুড়ের ঘরটির সামনে দেখা যাচ্ছে ভেতর থেকে হালকা কমলা রঙের আলো বেরিয়ে আসছে। ওই ঘরে আলো জ্বলছে কেন? ভেতরে কেউ আছে নাকি? সুমন ধীরে ধীরে এগিয়ে যায়। দরজার ফাঁক দিয়ে এক ঝলক দেখা যায় ঘরের ভেতর শুয়ে আছে ডোম, কিন্তু তার শরীর অস্বাভাবিকভাবে বিকৃত। একটা পাশ ভেঙে গেছে আর বেরিয়ে আছে শরীরের বচন, কিন্তু তার বুকটা ওঠানামা করছে। এই, ও তো মরেছিল, আবার বেঁচে গেল কিভাবে? কি 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 সব দেখছি আমি? হঠাৎ পেছনের ঝোপে একটা শব্দ হলো। ছট করে সবাই টর্চ সেই দিকে ঘোরালো, কিন্তু কিচ্ছুটি নেই। আবার সেই পচা গন্ধটা, এবার যেন আরো কাছে। সবাই থমকে যায়। তখনই ঘরের দরজা ধীরে ধীরে খুলে যায়। ভেতর থেকে বেরিয়ে এলো সেই ডোম। তার মুখ বিকৃত, দাঁতের সারি বেরিয়ে ঠোঁট চিড়ে ফেলেছে, চোখ দুটো লাল, আগুনের ভাটার মতো জ্বলছে। সেই চারজনের মাঝখান দিয়ে পিশাচ ধীরে ধীরে সামনে এগিয়ে আসছে। আজ তোরা আমায় দেখতে এসেছিস? সেদিন তো সবাই আমায় ফেলে রেখে গিয়েছিলি একা। কেউ আমার দাহ কার্য করতে চাইনি না, কেউ পোড়াতে চাইনি না আমায়। মরার আগে কেউ দেখতে এলি না। আমি পড়েছিলাম চোদালায়, আজ আমি ফিরে এসেছি আমার খিদে মেটাতে। হ্যাঁ, আমরা মানছি আমাদের ভুল হয়েছে, আমরা সকলেই ভুল করেছি। এরা সবাই নিজেদের ভুল বুঝতে পেরেছে। তোর শরীরে যা ঢুকেছে সেটা পিশাচ, কিন্তু তোর আত্মা এখনো কাঁদছে। তুই যদি মুক্তি চাস, তোর জন্য এখনো মুক্তি সম্ভব। ডোম হঠাৎ করেই থেমে যায়, তার চোখ জ্বলজ্বল করে ওঠে, মুখে পচা রক্তের ফেলা, কিন্তু গলা থেকে একটা শান্ত কণ্ঠ শোনা যায়, সেই ডোমের আসল কণ্ঠ। আমাকে পোড়াও, আমাকে পোড়াও, আমি 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 মুক্তি চাই, আমি শান্তি চাই। সুমন ধীরে ধীরে সামনে এগিয়ে আসে। বাকিরা অবশ হয়ে তাকিয়ে থাকে। এই প্রথম মৃত্যুর ছায়া একজন আত্মা নিজেই মুক্তি চাইছে। গভীর রাতে চাঁদ দেখা যায়, নিজেই দেখছে এক শেষ যাত্রা। আকাশের গর্জন থেমে গেছে, বাতাস স্তব্ধ, কেবল শ্মশানের মাটিতে যেন কিছু অপেক্ষা করছে। খুড়োর নির্দেশে সবাই মিলে দ্রুত কাঠ, কেরোসিন আর আগুন জোগাড় করেছে। আজ তার আত্মা মুক্তি চাইল, আমরা তাকে দিচ্ছি আগুন, যা সে নিজের জীবন দশায় এতজনকে দিয়ে এসেছে। আজ সেই আগুনই তার মুক্তির পথ হবে। ডোম, আজকে তুমি আর একা থাকবে না। আজ আমরা তোমায় ফেলে যাচ্ছি না। ও একা ছিল, তাই হয়তো ওর ক্রোধ ছিল এমন। আজ আগুনই সব ধুয়ে যাক। এতদিন ভাবতাম মানুষ মরলেই বোধহয় সব শেষ, কিন্তু আজ দেখলাম মরার পর তার আরেকটা জীবন শুরু হয়। তাই আজ থেকে আর কোনো মানুষকে অবহেলা করব না। আগুন ধীরে ধীরে আকাশ ছুঁয়ে যায়, পাশে থাকা বট গাছের পাতাগুলো দোলে ওঠে। হাওয়া বইছে, কিন্তু এক নতুন হাওয়া। আর ঠিক তখনই দূরের জঙ্গল থেকে ডাক দেয় একটা পাখি, আর অন্যদিকে গ্রামের রাত জেগে থাকা কিছু পাখি ডেকে ওঠে, যে যত বড়ই হোক কিংবা ছোট, এই মাটিতে আর আগুনে তার দেহ শেষ হবেই। কিসের এত অহংকার?
একদিন তো সেই আগুনেই পুড়ে যেতে হবে। সমস্ত অর্থ সম্পত্তি ফেলে রেখে